শনিবার থেকে প্রধান রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। বুধবার সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে একথা জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে উপদেষ্টা পরিষদের বৈঠকে ৬ সংস্কার কমিশনের কাজের অগ্রগতি তুলে ধরা হবে। পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও আলোচনা হবে। আগামী ২-৩ দিনের মধ্যে ৬টি কমিশন পূর্ণাঙ্গ রূপ পাবে বলেও জানান প্রেস সচিব। এর আগে মতবিনিময়ে ২ দফায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠক করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। আপনারা জানেন ৬টা কমিশন হয়েছে। এটার কাজের অগ্রগতি সম্পর্কে অবহিত করা হবে তাদেরকে, এবং দেশের আইন শৃঙ্খলা বিষয়েও তাদের সাথে কথা হবে এবং পরে তাদের পরামর্শ নেওয়া হবে। ২ থেকে ৩ দিনের মধ্যে আমরা আশা করছি যে কমিশনগুলো ফর্ম হবে। দেশের অর্ধেকের বেশি মানুষ মনে করে সরকারের মেয়াদ ২ বছর বা তার কম হওয়া উচিত। ৯৬% মানুষ প্রধানমন্ত্রী পদে একই ব্যক্তির মেয়াদ সীমিত করার পক্ষে। বুধবার জাতীয় প্রেস ক্লাবে অন্তর্বর্তী সরকারের কাছ থেকে নাগরিকদের প্রত্যাশা শীর্ষক এক জরিপের ফলাফলে এমন মনোভাব দেখা গেছে। ৫৩% অংশগ্রহণকারী এমন মতামত দিয়েছেন। গণঅভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকার এরই মধ্যে পার করল ২ মাস। এ সময়ে সংবিধান, নির্বাচন ব্যবস্থা সহ বিভিন্ন খাতে সংস্কারের ৬ কমিশন গঠন করেছে সরকার। সংস্কার বিষয়ে এক জনমত জরিপে ফল প্রকাশ করে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সাউথ এশিয়ান ইনস্টিটিউট ফর পলিসি অ্যান্ড গভর্নেন্স। গেল ২ মাসে ১৭ জেলায় এই জরিপ করা হয়। ৫৩% মানুষই চায় এ সরকার ২ বছর থাকুক। ৯৬% মনে করে প্রধানমন্ত্রীর মেয়াদকালের সময়সীমা কমানো দরকার। ৯০% দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি দেখতে চায়। পুলিশ আমাদের ভাই, তাদের রিফর্ম হলে আমাদের অনেক ব্যাপারে এটার ইম্প্যাক্ট পড়বে। ল অ্যান্ড অর্ডারের সাথে ইকোনমি জড়িত, আমাদের মানসিক শান্তি জড়িত, আমাদের মানসিক স্বাস্থ্য জড়িত। নতুন দল আসুক, আমরা চাই বাক স্বাধীনতা আর একটু আসে। তো নানান দিক থেকে আমি বলবো যে একদিকে নিরাপত্তা এবং অর্থনীতি, অন্যদিকে আসলে গণতন্ত্রের চাহিদাটাই চলে এসছে আমাদের এই জরিপের মাধ্যমে। অনুষ্ঠানে নির্বাচনী ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার বলেন, বিগত সরকার নির্বাচন ব্যবস্থা নির্বাসনে পাঠিয়েছিল, তাই মানুষ নির্বাচনী ব্যবস্থা সংস্কার চায়। তবে রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন না হলে সবই হবে পণ্ডশ্রম। আমাদের সুপারিশ পাওয়ার পরে সরকার যে রাজনৈতিক দলের সাথে বসে তারা একটা ঐক্যমতে পৌঁছার চেষ্টা করবে। ওখান থেকে একটা রোডম্যাপ সৃষ্টি হবে। আমাদের রাজনীতিবিদরা যদি যেটা তারা অঙ্গীকার করেন, জনগণ যেটা চায়, সে ব্যাপারে যদি তারা ক্ষমতা যাওয়ার পর আন্তরিকতার সাথে সেটা বাস্তবায়ন না করেন, তাহলে সবই হবে পণ্ডশ্রম। আগস্ট ও সেপ্টেম্বরে বন্যা ব্যবস্থার প্রশংসা করেছেন দেশবাসী। একই সাথে শিক্ষা, স্বাস্থ্য ও জনপ্রশাসনের সংস্কারের উপর জোর দিয়েছেন সাধারণ মানুষ। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এবার আওয়ামী লীগ সহ ১৪ দলের বিচার চাওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে কারফিউ জারি করে গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগ। বুধবার ট্রাইব্যুনালের প্রসিকিউশনে এই অভিযোগ দেন এনডিএম-এর চেয়ারম্যান ববি হাজ্জাজ। এছাড়া শেখ হাসিনা সহ ২৫ জনের বিরুদ্ধে আরেকটি অভিযোগ দিয়েছেন নিহত এক শিক্ষার্থীর পরিবার। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এতদিন আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের বিচার চাওয়া হয়েছে। এবার অভিযোগ এসেছে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলের বিরুদ্ধে। অভিযোগে বলা হয়, ১৯ জুলাই ১৪ দলের বৈঠকে সারা দেশে কারফিউ জারি ও দেখামাত্র গুলির সিদ্ধান্ত হয়। গণমাধ্যমের সাথে কথা বলবার সময় তারা পরিষ্কার করে বলেন যে শেখ হাসিনাকে তারা আহ্বান জানিয়েছেন বা উপদেশ দিয়েছেন যে শক্ত হাতে যেন এই আন্দোলন দমন করা হয়। যখন কয়েকজনকে জিজ্ঞেস করা হয়েছে শক্ত হাতে মানে কি, কয়েকজন বলেছেন কারফিউ, কয়েকজন বলেছেন দেখামাত্র গুলি, কয়েকজন বলেছেন আপনারা নিজেরাই সামনে দেখবেন। আওয়ামী লীগ এবং ১৪ দলের অন্যান্য শরিক দল, সাম্যবাদী দল, গণতান্ত্রিক মজদুর পার্টি, জাসদ ইনু, বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি মেনন, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল, তরিকত ফেডারেশন, গণতন্ত্রী পার্টি, ন্যাশনাল আওয়ামী পার্টি ন্যাপ, গণ আজাদি লীগ, কমিউনিস্ট কেন্দ্র, বাসদ এবং জাতীয় পার্টি জেপির বিরুদ্ধে দল হিসাবে এই গণহত্যার ব্যাপারে অভিযোগ তারা করেছেন। এছাড়া শেখ হাসিনা, তার মন্ত্রী ও পুলিশ কর্মকর্তা সহ ২৫ জনের বিরুদ্ধে আরেকটি অভিযোগ দিয়েছে নিহত শিক্ষার্থী আনাসের পরিবার। ৫ আগস্ট রাজধানীর চানখারপুলে
পুলিশের গুলিতে নিহত হয় সে। চাংখার পুল একদম গলির ভিতরে, রাস্তার মানে মেইন রোডেও না, নিরস্ত্রভাবে আমার সন্তানটাকে গুলি করে মারা হয়েছে। সে ওইখান থেকে আন্দোলনকারীরা আমাদের সাথে যোগাযোগ করে আনাজকে আমাদের হাতে দিয়ে গেছে। এখন পর্যন্ত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গণহত্যা, গুম ও মানবতা বিরোধী অপরাধে 51টি অভিযোগ দায়ের হয়েছে। শিগগিরই ট্রাইব্যুনালে বিচারক নিয়োগ হবে বলে আবারও জানিয়েছেন চিফ প্রসিকিউটর। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সারা দেশে এখনও 500-র মতো কয়েদি পলাতক রয়েছে বলে জানিয়েছেন কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোতাহের হোসেন। বিকালে জামালপুর জেলা কারাগার পরিদর্শনে গিয়ে একথা জানান তিনি। এছাড়াও 4 আগস্টের পর বিভিন্ন কারাগারে লুট হওয়া বেশিরভাগ অস্ত্র উদ্ধার হয়েছে। বাকিগুলো উদ্ধার ও পলাতক কয়েদিদের গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় অভিযান অব্যাহত রয়েছে। তিনি আরও বলেন, নতুন কারাগার নির্মাণে যেসব ঠিকাদার অপারগ হবে তাদের বাদ দিয়ে নতুন ঠিকাদার নিয়োগ দেওয়া হবে। এছাড়াও বন্দীদের খাবারের তালিকায় আমিষ ও প্রোটিনের পরিমাণ বৃদ্ধির জন্য একটি প্রস্তাবনা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে বলেও জানান তিনি। পরে ময়মনসিংহ ও জামালপুর কারা কর্মকর্তাদের সঙ্গে একটি মতবিনিময় সভায় যোগ দেন কারা মহাপরিদর্শক। একটা বৃহৎ অংশ ইতিমধ্যে যারা নিজেরা স্বইচ্ছায় ফেরত আসেনি তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে এবং এই পর্যায়ে অ্যাপ্রক্সিমেটলি 500 প্লাস মাইনাস আমাদের এখনও যারা পলাতক আছে। প্রতিনিয়ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমাদেরকে সহায়তা করছে। সরকারি চাকরিতে ঢোকার বয়স বাড়ানোর যৌক্তিকতা থাকলেও কতটা বৃদ্ধি করা উচিত তা পর্যালোচনার পর সিদ্ধান্ত হবে। বুধবার সচিবালয়ে বয়সসীমা 35 বছর করা নিয়ে বৈঠক শেষে একথা জানান পর্যালোচনা কমিটির প্রধান আব্দুল মুঈদ চৌধুরী। পর্যালোচনা কমিটির প্রতিবেদন ও সরকারি সিদ্ধান্ত দেখে 7 দিন পর কর্মসূচি জানিয়েছেন আন্দোলনকারীরা। সরকারি চাকরিতে প্রবেশের বয়স বাড়ানোর দাবিতে আন্দোলন নতুন নয়। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর আবারও রাজপথে নামেন চাকরি প্রত্যাশীরা। চাকরিতে ঢোকার বয়সসীমা 35 চেয়ে 30 সেপ্টেম্বর প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে বিক্ষোভ করেন আন্দোলনকারীরা। তাদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস ছোড়ে পুলিশ। পরে ওই দিনই প্রজ্ঞাপনের মাধ্যমে 2 সদস্যের পর্যালোচনা কমিটি গঠন করে জনপ্রশাসন মন্ত্রণালয়। জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আব্দুল মুঈদ চৌধুরীর নেতৃত্বাধীন ওই কমিটি প্রথম বৈঠকে বসে বুধবার। সচিবালয়ে এই বৈঠকে অংশ নেন আন্দোলনকারীদের 8 জন প্রতিনিধি। প্রায় 1.5 ঘন্টার বৈঠক শেষে কার্যকর সিদ্ধান্তে পৌঁছাতে আলোচনা হয়েছে বলে জানান তারা। যৌক্তিকতার নিরিখে আমাদের আলোচনাগুলোকে স্যাররা অ্যাপ্রিসিয়েট করেছেন এবং স্যাররা আমাদের কথাগুলোকে বিশ্লেষণ করে আগামী 7 কার্য দিবসের মধ্যে একটি চমৎকার বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলার জন্য একটি প্রতিবেদন প্রকাশ করবে। পরে বয়সসীমা বাড়ানোর দাবির যৌক্তিকতা পর্যালোচনা প্রসঙ্গে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন কমিটির প্রধান। অবশ্যই যৌক্তিক যে এটা বাড়ানো দরকার, কিন্তু কতটুকু বাড়ানো দরকার এটা আজকে আমি বলতে পারছি না। আমরা এখন সবকিছু পর্যালোচনা করে আমরা সিদ্ধান্ত নেব। পরিস্থিতির আলোকে সরকারের বর্তমান নীতিমালা, সরকারের ভবিষ্যৎ কর্মপন্থা সবকিছু চিন্তা করে আমরা এই ব্যাপারে একটা সিদ্ধান্ত নেব। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে শিগগিরই প্রজ্ঞাপন জারির পর জনপ্রশাসন বিভাগের সংস্কারের কাজ শুরু হবে বলেও জানান কমিশনের প্রধান। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পল্টন থানার বিস্ফোরক মামলায় বিএনপি মহাসচিব বেজা ফখরুল ইসলাম আলমগীর, রুহুল কবির রিজভী সহ 8 নেতাকর্মীকে খালাস দিয়েছে আদালত। সকালে ঢাকার সিএমএম আদালত এই আদেশ দেন। জানা যায় 2012 সালে রাজধানীর পল্টন মডেল থানায় নাশকতা ও বিস্ফোরক আইনে মামলাটি দায়ের করা হয়। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের গাড়ি চালক মোহাম্মদ আয়নাল বাদী হয়ে মামলা করেন। মামলার এজাহারে অভিযোগ করা হয় মিন্টু রোডে ফখরুল ও রিজভীর নেতৃত্বে বিএনপি জামাতের 2 থেকে 250 নেতাকর্মী লাঠিসোঁটা নিয়ে রাস্তা অবরোধ করেন। এ সময় তারা ঢাকা দক্ষিণ সিটির ময়লার গাড়ি ভাঙচুর করেন ও বিস্ফোরণ ঘটান। তদন্ত শেষে 2017 সালের 23 অক্টোবর ডিবি পুলিশ আদালতে অভিযোগপত্র দেয়। আদালত সবকিছু দেখে সন্তুষ্ট হয়ে জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও অ্যাডভোকেট রুহুল কবির রিজভী সহ 8 জনকে এই মামলা থেকে খালাস দিয়েছেন। সিরাজগঞ্জ 2 আসনের সাবেক সংসদ সদস্য জান্নাতারা হেন্ডি ও তার স্বামী সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান শামীম তালুকদার লাবুর 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। বিকেলে সিরাজগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এই আদেশ দেন। পরে আসামিদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক। এর আগে পুলিশের পক্ষ থেকে 10 দিনের রিমান্ড আবেদন করা হয়। সোমবার মৌলভীবাজারের বর্ষিজোড়া গ্রাম থেকে হেন্ডি ও তার স্বামীকে গ্রেপ্তার করে র্যাব। তাদের বিরুদ্ধে হত্যাসহ 4টি মামলা রয়েছে।
রানা প্লাজা ধসে হতাহতের মামলায় ভবন মালিক সোহেল রানাকে হাইকোর্টের দেয়া জামিন স্থগিত করেছে চেম্বার আদালত। রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানি শেষে চেম্বার বিচারপতি মোহাম্মদ রেজাউল হক এই আদেশ দেন। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনিক আর হক। এর আগে মঙ্গলবার সোহেল রানাকে 6 মাসের জামিন দেয় হাইকোর্ট, পরে তা স্থগিত চেয়ে আবেদন করে রাষ্ট্রপক্ষ। এর আগেও 2023 সালের 6 এপ্রিল সোহেল রানাকে জামিন দিয়েছিল হাইকোর্ট, পরে তা স্থগিত করে আপিল বিভাগ। 2013 সালের 24 এপ্রিল সাভারে রানা প্লাজা ধসে 1000-এর বেশি আহত হন বহু শ্রমিক। ডেঙ্গু আক্রান্ত হয়ে 24 ঘন্টায় 8 জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে 5 জন ঢাকার এবং 3 জন খুলনা বিভাগের। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে 174 জনে। একদিনে হাসপাতালে ভর্তি হয়েছেন 1017 জন নতুন রোগী। এর মধ্যে রাজধানীর হাসপাতালে 391 জন এবং ঢাকার বাইরে 626 জন রয়েছেন। বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। ডেঙ্গু আক্রান্তদের 64% পুরুষ এবং 36% নারী। এ নিয়ে চলতি বছর মোট ডেঙ্গু আক্রান্ত বেড়ে দাঁড়ালো 33,099 জনে। বর্তমানে সারা দেশে হাসপাতালে ভর্তি রয়েছেন 3,450 রোগী। ডেঙ্গুতে আক্রান্ত ও মৃত্যু দুটোই বেড়েছে। এবছর 9 মাসে মৃত্যু হয়েছে 163 জনের। এর মধ্যে সেপ্টেম্বরে 80 জন, আর আগস্টের চেয়ে আক্রান্তের সংখ্যা বেড়েছে 3 গুণ। বিশেষজ্ঞরা বলছেন এডিস নিধন কার্যক্রম মুখ থুবড়ে পড়ায় এই পরিস্থিতি। তবে সিটি কর্পোরেশনের দাবি ডেঙ্গুকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। রাজধানীর মুগদা হাসপাতাল, এখানে প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। 9 মাসে ভর্তি হয়েছে 8000 রোগী। এর মধ্যে সেপ্টেম্বরেই 3000। পরিস্থিতি সামাল দিতে এখন হিমশিম অবস্থা। মুগদা হাসপাতালে বেশি রোগী ডামরা, যাত্রাবাড়ি ও রাজারবাগের। তাদের অভিযোগ মশা মারতে কোনো কর্মসূচি নেই। এলাকার ডেঙ্গু অবস্থা খুবই খারাপ, ঘরে ঘরে ডেঙ্গু, পুরা ফ্যামিলিতে 3 জন 4 জন করে ডেঙ্গু। ওখানে দেখার মতন কেউ নাই। সরকার পরিবর্তন হওয়ার কারণে মনে হচ্ছে সিস্টেমটা একটু ভঙ্গুর হওয়া যাওয়াতে দেখা যাচ্ছে বিভিন্ন মশার দিয়ে স্প্রে দেওয়া, নিধন করা, এটা মনে হচ্ছে একেবারে কমে গেছে। তো আজকে তো দেখতেছি খুব খারাপ অবস্থা। আমার মাথা টাথা নিতেছে গা, হাত পা নিতেছে গা, প্রেশার 240, কখনো নামে আসতেছে, কখনো উপর হইতেছে। চিকিৎসকেরা বলছেন চাপ কমাতে অনেক রোগীকে জরুরি সেবা দিয়ে বাসায় পাঠিয়ে দেওয়া হচ্ছে। তবে অনেকেই আসছেন আশঙ্কাজনক অবস্থায়। ক্রাইটেরিয়া না হলে তো আমরা ভর্তি দিচ্ছি না, এবং তাদের মধ্যে দেখা যাচ্ছে যে তাদের প্রেশার কমে যাচ্ছে, তাদের পেটে ব্যথা, বমি, পাতলা পায়খানা বা সিভিয়ার জ্বর এগুলি থাকতেছে, সাথে তার দুর্বলতা, অনেক সময় শ্বাসকষ্ট হয়। এই ক্রাইটেরিয়াগুলো এবং ব্লিডিং, তো এই ক্রাইটেরিয়াগুলো ফিল আপ যখন করতেছি তখন আমরা রোগীদের ভর্তি দিচ্ছি। আগস্ট ও সেপ্টেম্বরের অতিবৃষ্টি ডেঙ্গু বাড়ার কারণ মনে করছেন বিশেষজ্ঞরা। এডিস বিরোধী অভিযান না থাকাও বড় সংকট। ক্রাশ প্রোগ্রামের টিম কিন্তু এখন মাঠে আছে। প্রতিদিনই আমাদের ফগিং, লার্ভিসাইডিং যেমন চলছে, অ্যাওয়ারনেস প্রোগ্রামটা ঘরে ঘরে গিয়ে ইট ইজ মনিটরড বাই সাম এডিশনাল সেক্রেটারি। জমা পানি সেটাকে ফেলে দেন কোনো কন্টেইনারে, যাতে 3 দিনের বেশি পানি জমে না থাকে। সেটা ওই অ্যাওয়ারনেসের সাথে সাথে ইন্টারভেনশনও কিন্তু হচ্ছে আমাদের। গত 9 মাসে ডেঙ্গু আক্রান্ত হয়েছে 30,938 জন। এর মধ্যে সেপ্টেম্বরেই 18,000-এর বেশি। 2022 সালে ডেঙ্গুতে সর্বোচ্চ সংক্রমণ হয় অক্টোবরে। এবারও সে সংখ্যা দেখছেন বিশেষজ্ঞরা। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শেয়ার কারসাজির দায়ে রেকর্ড জরিমানার পর দেশে পুঁজিবাজারে ধস নেমেছে। বুধবার ডিএসইএক্স সূচক কমে 132 পয়েন্ট। ক্রেতা সংকটে 87 প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দরপতন হয়েছে। দরপতনের ঘটনায় মতিঝিলে ডিএসই ভবনের সামনে বিক্ষোভ করেছেন সাধারণ বিনিয়োগকারীরা। শেয়ারের দাম নিয়ে কারসাজির দায়ে মঙ্গলবার বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জরিমানা করে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি। এ পরিস্থিতিতে বুধবার লেনদেন শুরু হয় বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দাম কমার মধ্য দিয়ে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দরপতনের মাত্রা বাড়তে থাকে। দিন শেষে 132 পয়েন্ট কমে ডিএসইর প্রধান সূচক। সূচক কমলেও ডিএসইতে বেড়েছে লেনদেনের পরিমাণ। মোট লেনদেন হয় 440 কোটি 83 লাখ টাকা। আগের দিনের চেয়ে লেনদেন বেড়েছে 51 কোটি 36 লাখ টাকা। হাতবদলে অংশ নেওয়া 398টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর কমেছে 87 কোম্পানির শেয়ার। এর মধ্যে দর বেড়েছে মাত্র 29টির। অপরিবর্তিত রয়েছে 32টি প্রতিষ্ঠানের শেয়ারের দর। সবচেয়ে বেশি লেনদেন হওয়া প্রতিষ্ঠানের তালিকায় প্রথম গ্রামীণফোন, দ্বিতীয় লিন্ডে বিডি, তৃতীয় অবস্থানে ব্র্যাক ব্যাংক।
শতাংশের দিক থেকে দরবৃদ্ধি তালিকায় প্রথম অবস্থানে দেশ গার্মেন্টস, দ্বিতীয় ফেডারেল ইন্স্যুরেন্স, তৃতীয় অবস্থানে মার্কেন্টাইল ইন্স্যুরেন্স। এদিকে দর পতনের প্রতিবাদে বিক্ষোভ করে বিনিয়োগকারীরা। এ সময় দর পতনের জন্য নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির চেয়ারম্যানের পদত্যাগ দাবি করেন তারা। এই শেয়ার বাজার থেকে প্রায় 1,00,000 কোটি টাকা লুট হয়েছে। এই টাকা আমার সাধারণ বিনিয়োগকারী ভাইদের। এই বাজার ভালো করতে হলে এই কমিশনকে পদত্যাগ করতে হবে। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক কমেছে 306 পয়েন্টের বেশি। লেনদেন হয়েছে 5,96 লাখ টাকার শেয়ার। ইফাত আরা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ভারত সিরিজ ভালো যায়নি মেহেদী মিরাজের। তারপরও আইসিসি টেস্ট অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে 2 ধাপ এগিয়ে 5-এ উঠেছেন টাইগার তারকা। ভারতের বিপক্ষে 2 টেস্টে মোট 9 উইকেট নিয়েছেন মিরাজ। ব্যাটিংয়ে পাকিস্তান সিরিজের ধারাবাহিকতা রাখতে পারেননি। 4 ইনিংস মিলে তার 64 রান। কানপুর টেস্ট শেষ হলে অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে 3 থেকেই থামলেন সাকিব আল হাসান। তালিকার চূড়ায় ভারতের রবীন্দ্র জাদেজা। এদিকে টেস্ট বোলার র্যাঙ্কিংয়ে সতীর্থ অশ্বিনকে টপকে শীর্ষে উঠেছেন জাসপ্রীত বুমরা। কানপুর টেস্ট জয়ে 6 উইকেট নিয়ে অবদান রাখেন এই পেসার। ব্যাটার তালিকার 2 ধাপ এগিয়ে যশস্বী জয়সওয়াল উঠেছেন 3 নম্বরে। বিশ্ববাজারে কাঁচামালের দাম বৃদ্ধির যুক্তিতে টানা 4 মাস ধরে বাড়ছে এলপিজির দাম। চলতি মাসের জন্য 12 কেজি সিলিন্ডারে 35 টাকা বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি। তবে বরাবরই নির্ধারিত দামের চেয়ে অতিরিক্ত গুনতে হচ্ছে ভোক্তাদের। বিষয়টি স্বীকার করে বিইআরসি বলছে, আইনি দুর্বলতায় অসাধু বিক্রেতাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া যায় না। প্রতি মাসে সৌদি আরামকো এলপিজির মূল উপাদান প্রোপেন ও বিউটেনের দাম নির্ধারণ করে, যার ভিত্তিতে দেশের বাজারে এলপিজির দাম সমন্বয় করে নিয়ন্ত্রক সংস্থা বিইআরসি। সংস্থাটি বলছে, জুলাই মাস থেকে বিউটেন প্রোপেনের দাম ঊর্ধ্বমুখী। এতে ধারাবাহিকভাবে বেড়েছে এলপিজির দাম। অক্টোবরের জন্য প্রতি কেজি এলপিজির দাম নির্ধারণ করা হয়েছে 121 টাকা 31 পয়সা। গত মাসে সেপ্টেম্বরে আমরা মূল্য নির্ধারণ করেছিলাম প্রতি 12 কেজি সিলিন্ডার 1421 টাকা। সেটি 35 টাকা বেড়ে এই মাসে দাঁড়িয়েছে 1456 টাকা, যেটি কোম্পানি বিক্রি করবে 1361 টাকায়, পাইকারি বিক্রি হবে 1411 টাকায়। তবে সবসময়ই এলপিজির নির্ধারিত দামের চেয়ে বেশি অর্থ গুনতে হচ্ছে ক্রেতাদের। গত মাসে 44 টাকা বেড়ে 12 কেজির সিলিন্ডারের দাম দাঁড়ায় 1421 টাকা, কিন্তু ভোক্তাকে কিনতে হয় 1500 টাকা পর্যন্ত। 12 কেজি 1500 টাকা নেয়। আমি গত 2 দিন আগেও কিনছি। গত মাসে 12 কেজি তারা নির্ধারণ করে দিয়েছিল 21 টাকা। হ্যাঁ, আমরা ওই যে আমাদের ট্রান্সপোর্ট সার্ভিস চার্জ এগুলো। বুধবার কারওয়ান বাজারে বিইআরসি কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিক্রেতাদের অতিরিক্ত দাম আদায়ের বিষয়টি স্বীকার করেন কমিশনের চেয়ারম্যান। জানান, খুচরা ও পাইকারি বিক্রেতাদের লাইসেন্সের আওতায় আনার পরিকল্পনা। শাস্তির যে বিধানগুলি আছে আমাদের আইনে, দিজ আর নট ইন দ্য শিডিউল অফ দ্য মোবাইল কোড অর্ডিন্যান্স। সো এর আগেও ভোক্তা অধিকারীর জন্য মোবাইল কোড করেছে। এই মুহূর্তে বাস্তব কারণে মোবাইল কোড করা সম্ভব হচ্ছে না হয়তো সব ক্ষেত্রে। সো এটা একটা জেনুইন সমস্যা রয়ে গিয়েছে। সরকারি কোম্পানির সরবরাহ করা এলপিজি সিলিন্ডারের দাম 690 টাকাই বহাল রাখা হয়েছে। আর গাড়িতে ব্যবহৃত প্রতি লিটার অটো গ্যাসে 1 টাকা 58 পয়সা বেড়ে নতুন দাম নির্ধারিত হয়েছে 66 টাকা 84 পয়সা। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মধ্যপ্রাচ্য পরিস্থিতি পর্যবেক্ষণ করছে ঢাকা। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জানিয়েছেন, ইরান থেকে প্রবাসীদের ফিরিয়ে আনার মতো পরিস্থিতি এখনও তৈরি হয়নি। বুধবার সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে এসব কথা বলেন তিনি। আমরা এখনও যে কোনো ইভাকুয়েশন বা এরকম কিছু প্রয়োজন হতে পারে এরকম কোনো এখনও অনুমান করছি না। আমরা লক্ষ্য রাখছি যে আসলে কোন দিকে এগোয়। এই ছিল এখনকার সংবাদে। ধন্যবাদ সবাই।